নমস্কার, আমি ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো এই যে সাম্প্রতিককালে আমরা দেখলাম নিট পরীক্ষা, অর্থাৎ ডাক্তারিতে ভর্তি হওয়ার যে পরীক্ষা, যেটা সেন্ট্রালি হয়, সেই পরীক্ষা যে ক্যান্সেল হয়ে গেল, সেটা ঠিক কী কারণে ক্যান্সেল হলো এবং কিছুতেই নিট পরীক্ষার যে প্রশ্ন ফাঁস, নিট পরীক্ষাকে কেন্দ্র করে যে দুর্নীতি, সেটাকে কেন কিছুতেই বন্ধ করা যাচ্ছে না, সেই আলোচনাও থাকবে এই ভিডিওতে। এর সাথে আরেকটা জিনিস আমি জুড়ে দিতে চাইব, 2024 সালে রাধাকৃষ্ণন কমিটির, ইসরোর প্রাক্তন চেয়ারম্যানের নেতৃত্বে বা অধীনে একটা কমিশন বসেছিল, ডক্টর রাধাকৃষ্ণন কমিশন। তার সুপারিশগুলো এখনও লাগু করা গেল না কেন, এই সমস্ত বিষয়ে আজকের আলোচনায় উঠবে। এবং তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, মূল পর্বে যাওয়ার আগে, যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন। তো চলুন শুরু করা যাক। নিট পরীক্ষা নিয়ে যে দুর্নীতি এবং নিট পরীক্ষা নিয়ে এই যে প্রশ্ন ফাঁসের যে পরম্পরাই বলবো, কারণ এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। 2026-এই যে হয়েছে তেমনটা নয়, এটা কিন্তু 2024 সালেও হয়েছে, তার আগেও দেখেছি। এবং 2024 সালে তো এটা ধরা পড়েছে, কিন্তু তার আগের বছরগুলোতে বহু ক্যান্ডিডেট কিন্তু বলতো যে নির্দিষ্ট কিছু সংখ্যক ক্যান্ডিডেট যে প্রশ্নপত্র বা যে গেস্ট পেপার পড়ে আসছে বা যে সাজেশান পড়ে আসছে, তাদের সাজেশানের সাথে হুবহু মিলে যাচ্ছে কোশ্চেন পেপার। এবং বিভিন্ন কোচিং সেন্টার, যেগুলো ভারতবর্ষের শিরা উপশিরায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন শহরে, যেখানে যারা অ্যাসপিরেন্টস তারা কোচিং নেন, সেখানেও কিন্তু এই অভিযোগগুলো ছিল যে কিছু কিছু কোচিং সেন্টারের কাছে কোশ্চেন আগে থেকে পৌঁছে যায় এবং সেই কোচিং সেন্টারে যারা স্টুডেন্টস, তারা কিন্তু নিট পরীক্ষায় অন্যায্যভাবে পাশ করে যায় এবং তারা ডাক্তারিতে ভর্তি হয়ে যায়। তো সার্বিকভাবে এই অভিযোগ কিন্তু নতুন কিছু নয়, এটা দীর্ঘদিন ধরে একটা চলতে থাকা অভিযোগ, যেটা কিন্তু প্রমাণিতও হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। বলা হয়েছিল যে নিট পরীক্ষা এখন এনটিএর আন্ডারে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যেটা গভর্নমেন্টের আন্ডারে একটা স্বায়ত্তশাসন ক্ষমতা ভোগ করে, অটোনমাস ক্ষমতা ভোগ করে। কিন্তু মুশকিলটা হচ্ছে এনটিএ দায়িত্বভার নেওয়ার পরও অবস্থার পরিবর্তন ঘটলো না। 3 মে পরীক্ষা হয়েছে, 7 মে প্রথম অভিযোগ আসে যে প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁসের এখানে বিষয়টা একটু অন্যরকম। প্রশ্ন যে একেবারে ফাঁস হয়ে গেছে তেমনটা নয়। পরীক্ষা শুরুর 42 ঘন্টা আগে কিছু গেস্ট পেপার টেলিগ্রামে ছড়িয়ে যায় এবং সেই গেস্ট পেপার, হাতে লেখা গেস্ট পেপার, যেটাকে পরবর্তীকালে পিডিএফ করা হয়। হাতে লেখা পেপার তো পিডিএফে কনভার্ট করাই যায় ছবি তুলে নিয়ে, আপনারা এখন সবাই জানেন এই সমস্ত জিনিস। তো সেটা ছড়িয়ে যায়। মজার কথা, সেখানে 120টা কোশ্চেন ছিল। সেখানে লাইফ সায়েন্সের কোশ্চেন ছিল মোটামুটি 40টা এবং 30টা ছিল কেমিস্ট্রি। এবং এই 90 এবং 30, লাইফ সায়েন্সে ছিল 90টা এবং কেমিস্ট্রি ছিল 30টা, টোটাল 120টা কোশ্চেন। এই 120টা কোশ্চেন কিন্তু হুবহু মিলে যায় গেস্ট পেপারের সাথে। অর্থাৎ মূল পরীক্ষা পেপারে যে এই 120টা কোশ্চেন, সেটা কিন্তু গেস্ট পেপারের সাথে হুবহু মিলে যায়। একটা দুটো মিলে ইট মাইট বি অ্যান অ্যাক্সিডেন্ট, কিন্তু 120টা যদি মিলে যায়, এবং যেখানে দেখা যাচ্ছে যে লাইফ সায়েন্সের, জীবন বিজ্ঞানের 90টা কোশ্চেনই মিলে যাচ্ছে এবং কেমিস্ট্রিরও 30টা কোশ্চেন মিলে যাচ্ছে, সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে যে প্রশ্নপত্র ফাঁসি হয়েছিল। তো এই মতো অবস্থায় তদন্ত শুরু হয় এবং প্রথমেই সবাই একটু অবাকই হয়ে যায়, বিস্মিত হয়ে যায়। কারণ হচ্ছে কীভাবে প্রশ্নটা ফাঁস হলো, কারণ এবার তো নিশ্চিদ্র একেবারে ব্যবস্থা গ্রহণ করেছিল এনটিএ। তৎসত্ত্বেও কী করে হলো, এনটিএ বলেছে তারা এবার 5,432টি কেন্দ্র পরীক্ষা নেওয়ার জন্য ব্যবহার করেছে। সেখানে 2 লক্ষ কর্মী ছিল, 1.5 লাখ সিসিটিভি ক্যামেরা ছিল এবং এই যে গোটা ব্যাপারটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। অর্থাৎ অলমোস্ট সেখানে মশামাছি ঢুকবারও কোনো সুযোগ নেই। তার সাথে বিভিন্ন স্তরে তারা আঁটোসাঁটো নিরাপত্তা প্রদান করেছিল, যেমন পরিবহনের ক্ষেত্রে জিপিএস ট্র্যাকিং সিস্টেম এবং সিল প্রোটোকল যেটা আছে সেটা মেনটেন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে যেটা বললাম 1.5 লাখ সিসিটিভি, যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের বায়োমেট্রিক ভেরিফিকেশান, যাতে করে একজনের পরীক্ষা অন্য কেউ না দিয়ে আসতে পারে। এবং অবশেষে 4 নম্বর যেটা ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে একদম প্রপার স্ক্রিনিং, মেটাল স্ক্রিনিংয়ের মাধ্যমে একটা কিছু পড়ে ঢুকবার কোনো
সুযোগ নেই যেটা থেকে থ্রেট হতে পারে পরীক্ষায়। অর্থাৎ সেদিক থেকে দেখলে একদম নিশ্ছিদ্র আঁটোসাঁটো ব্যবস্থা। তাহলে কোথা থেকে এই ব্যাপারটা ঘটলো, কোথা থেকে কোন পর্যায়ে থেকে লিকটা হলো? 2024 সালে যেমন বোঝা গেছিল যে পরিবহনের সময় প্রশ্ন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হচ্ছে সেখান থেকে লিক হয়েছিল। এবার তো পরিবহন ও জিপিএস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে করা হয়েছে এবং সেখানেও প্রোটোকল অনেকগুলো ছিল, সেগুলো মানা হয়েছে। কিন্তু এখানে যে ডাউটটা চলে আসে যে এত কিছু করবার পরও কোন লেয়ার থেকে লিকটা হলো। দেখুন, এখানে প্রথমেই চলে আসে রাজস্থানের শিকার শহরের কথা, যেখানে একটা কোচিং সেন্টার হাব আছে, সেটা র্যাডারে অলরেডি চলে এসছে। এর সাথে পুনে থেকে বলা হচ্ছে যে এই মূল বিষয়টা সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই অপকর্মর যে ভরবিন্দু বা ভরকেন্দ্র সেটা হচ্ছে পুনে। সেখান থেকে নাকি প্রশ্নপত্র নাসিক মহারাষ্ট্রে পৌঁছায়, সেখান থেকে রাজস্থান, হরিয়ানা, জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, গুরুগ্রাম। এবং 2 লাখ থেকে 7 লাখ, এমনটা ছোট নয়, 2 লাখ থেকে 7 লাখ টাকা পরীক্ষার্থীরা দিয়েছে এই প্রশ্নপত্র কিনবার জন্য। সুতরাং এটা কিন্তু একটা আন্তঃরাজ্য র্যাকেট হিসেবে কাজ করছে। মাল্টি স্টেট এখানে ইনভলভ হয়ে আছে, একটা দুটো স্টেট না, অনেকগুলো স্টেট এখানে ইনভলভ হয়ে আছে। এবং সেখানেই স্বাভাবিকভাবে তদন্ত যখন চলছে, সেই তদন্ত থেকে নির্দিষ্ট কিছু জিনিস বেরিয়ে আসছে। তদন্ত থেকে আপাতত যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে পুনে থেকে এটা শুরু হয়েছিল এবং সেখানে মাস্টার মাইন্ড যারা ছিলেন, মনীষ যাদব জয়পুর থেকে এবং রাকেশ মান্ডাওয়াড়িয়া, তাকে পুনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জয়পুর থেকে দীনেশ বিবল, তার ছেলে বিকাশ বেবল, এদেরকে সব অ্যারেস্ট করা হয়েছে। মোট 9 জনের বেশি লোককে অ্যারেস্ট করা হয়েছে, 45 জনকে আরও সাসপেক্টের তালিকায় রাখা হচ্ছে। তদন্ত চলছে, রাজস্থানের স্পেশাল অপারেশন টিম তদন্ত শুরু করেছে, পরবর্তীকালে সিবিআই দায়িত্বভার গ্রহণ করেছে, তদন্ত চলছে এবং তদন্ত চলবে। কিন্তু যে প্রশ্নটা বারবার উঠে আসছে যে এত নিশ্ছিদ্র নিরাপত্তা, 2024-এ এত ঘটনা ঘটলো, তারপরও কেন লিক হলো? যারা এনটিএর সাথে জড়িত তাদের অনেকে বলছেন যে এটা আপস্ট্রিম লিক। অর্থাৎ আপস্ট্রিম লিক কথাটার মানে হচ্ছে প্রশ্ন তৈরির কোনো একটা পর্যায় থেকে এটা লিক হয়েছে। দেখুন কীভাবে প্রশ্নপত্রগুলো তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের যারা সিনিয়র অধ্যাপক তাদের নিয়ে একটা প্যানেল তৈরি করা হয়, তারা 7 দিনের জন্য এনটিএর হাউসে থাকেন, এনটিএর অফিসে, এবং কোশ্চেনটা বানান। এবার সেই সময় তাদের কিন্তু কাছে মোবাইল থাকে না, অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিক করে দেবে সেটা খুব একটা লাইকলি নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে শুধু প্রশ্ন তৈরি করলেই তো হলো না, তার টাইপিং আছে, তার প্রসেসিং আছে, ঠিক আছে? এইগুলো কাজের জন্য কিন্তু কন্ট্রাক্ট বেস কর্মচারী নিয়োগ করতে হয় এনটিএকে। কারণ এখানে আমরা যদি দেখি একটা অদ্ভুত ফিগার, এনটিএর হচ্ছে স্থায়ী যারা কর্মচারী মাত্র 25,000, আর কতজনের পরীক্ষা নেওয়া হচ্ছে 23 লাখের। সুতরাং যে ক্ল্যারিক্যাল ওয়ার্কগুলো আছে সেগুলো তো অধ্যাপকরা করছে না, সেগুলো কিন্তু এনটিএর কর্মীরাও করছে না। এনটিএ যদি নিজেদের কর্মী দিয়ে করাতো সম্পূর্ণ প্রসেসটা, তাদের কন্ট্রোলে থাকতো, কিন্তু সেখানে আউটসোর্সিং করতে হচ্ছে। অর্থাৎ বাইরে থেকে কন্ট্রাকচুয়াল টাইপিং অ্যাসিস্ট্যান্ট আসছে, বা যারা কোশ্চেন প্রসেস করে তারা আসে, প্রিন্টিংয়ের জন্য আলাদা লোক লাগছে। এর ফলে যেটা হচ্ছে, এরকম কোনো একটা লেয়ার থেকে যদি প্রশ্নপত্র লিক হয়ে যায় কোনো না কোনোভাবে, যে লিক করেছে এমটি অবশ্যই ওখানেও যথেষ্ট কড়া ব্যবস্থায় নেয়, নিশ্চয়ই তারা মোবাইল ব্যবহার করতে পারেন না, কিন্তু কোথাও তো একটা চ্যুতি হয়েছে, কোথাও তো একটা ফাঁক আছে, না হলে কী করে লিক হবে? সুতরাং মনে করা হচ্ছে যে এই কোনো একটা লেয়ার থেকে কিন্তু প্রশ্নপত্র লিক হয়েছে। এই সংক্রান্ত প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্যই রাধাকৃষ্ণন কমিটি 2024 সালে বেশ কিছু রেকমেন্ডেশন দিয়েছিল। প্রথম রেকমেন্ডেশন ছিল এই পেপার পেন এগুলো ব্যবহার না করে, যেটা কম্পিউটার বেস টেস্ট সিবিটি যেগুলোকে বলা হয়, সেগুলোর ব্যবস্থা করতে। সেইভাবে যদি টেস্টটা না হয় তাহলে দুর্নীতির পরিমাণ, প্রশ্ন ফাঁসের সম্ভাবনা অনেকটা কমে যায়, কিন্তু সেটা এখনও লাগু করা যায়নি। আরেকটা রেকমেন্ডেশন ছিল যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যে কম্পিউটার অ্যাসিস্টেন্স স্কিম পিপিটি, অর্থাৎ একটা এনক্রিপ্টেড ডিজিটাল ফরম্যাটের পেপার চলে আসবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে, সেখান থেকে প্রিন্ট হবে, সুতরাং সেক্ষেত্রে প্রশ্নপত্র লিকের কোনো সম্ভাবনা থাকবে না। এবং আরেকটা রিকমেন্ডেশন এনটিএ দিয়েছিল যে এনটিএর স্থায়ী কর্মীর সংখ্যা বৃদ্ধি করার জন্য, কারণ 23 লাখ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে, এত ম্যামথ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস অ্যাপিয়ার করে এবং এত প্রেস্টিজিয়াস একটা এক্সাম, যে পরীক্ষা দিলে একজন ছেলে বা মেয়ে তার যে আশৈশব স্বপ্ন, অর্থাৎ আমি ডাক্তার হব, সেই স্বপ্ন পূরণ হয়।
সুতরাং এমন একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, সেখানে 1% করাপশনও মানে সহ্য করা উচিত নয়। ঠিক আছে, তো এনটিও বলেছে যে জিরো টলারেন্স, কিন্তু আলটিমেটলি দেখছি জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও কোথাও কোনো বিচ্যুতির কারণে প্রশ্নপত্র কিন্তু লিক হয়ে যাচ্ছে এবং বারংবার পরীক্ষা ক্যান্সেল করতে হচ্ছে। সিবিটি কেন করা যায়নি এনটিএর পক্ষ থেকে সাফাই, যে আমাদের মাত্র 562টা সিবিটি কেন্দ্র আছে, সুতরাং আমরা 23 লাখ পরীক্ষার্থীকে কী করে অ্যাকোমোডেট করতে পারবো। অর্থাৎ আমার মনে হয় কাঠামোগতভাবে কিন্তু একটা ব্যাপক সংস্কারের প্রয়োজন রয়েছে এই সমস্ত পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে। যদি দুর্নীতিমুক্ত পরীক্ষা নিতে হয়, যদি দুর্নীতিমুক্ত একটা সিস্টেম তৈরি করতে হয় পরীক্ষা নেওয়ার ব্যাপারে, এনটিএর সাথে সাথে কিন্তু একটা কাঠামোগত ব্যাপক সংস্কারের প্রয়োজন, এবং সেটা কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রক, শিক্ষা মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রক তাদের ভাবতে হবে। নইলে কিন্তু এনটিএ কখনোই একটি স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি নিটের ক্ষেত্রে উপহার দিতে পারবে না। শুধু নিট কেন, ইউজিসি নেটেও কিন্তু কোশ্চেন লিক হয়েছিল এবং সেখানেও কিন্তু পরীক্ষা নিয়ে একটা ঝঞ্ঝাট হয়। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু কঠিন পরীক্ষা, এগুলো পরীক্ষার জন্য মানুষ অনেক দিন ধরে প্রিপারেশান নেয়, ছেলেমেয়েরা অনেক দিন ধরে প্রিপারেশান নেয় এবং প্রিপারেশান নিয়ে একটা পরীক্ষা দেয়। তারপর যখন এরকম বিচ্যুতির কারণে, এরকম চুরির কারণে, এরকম প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়, তখন কিন্তু যে স্টুডেন্টস পরীক্ষা দিচ্ছে তার উপর কিন্তু একটা খুব বড় সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে। সেটাও কিন্তু আমাদের দেখা প্রয়োজন, এবং তারা নিরাশ হয়ে যাবেন, তারা হতাশ হয়ে যাবেন, এবং পরের বার পরীক্ষাটা আগের বারের মতো নাই হতে পারে। কারণ অনেকগুলো ফ্যাক্টর থাকে না, একটা ভালো পরীক্ষা আমি দেব, তার পেছনে অনেকগুলো ফ্যাক্টর দেয়। সুতরাং এনটিএকে নিখুঁত হতে হবে, সেজন্য কাঠামোগত সংস্কারের প্রয়োজন। রাধাকৃষ্ণন কমিটি যে রেকমেন্ডেশনগুলো রয়েছে, সেই রেকমেন্ডেশনগুলো 100% রূপায়ণ যাতে করা সম্ভব হয় সেদিকটাও দেখা প্রয়োজন। এনটিএর থেকে অনেকে বলছে যে শিক্ষা স্বাস্থ্য মন্ত্রক, দুটো হাই প্রোফাইল মন্ত্রক এতে জড়িত, তারা যদি কিছু না করে আমরা আগ বাড়িয়ে কিছু করতে পারছি না। সেক্ষেত্রেও শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রককে আরেকটু বেশি দায়িত্ব নিতে হবে, কারণ এই জাতীয় পরীক্ষা কিন্তু নিঃসন্দেহে স্টুডেন্টদের কাছে খুব ইম্পর্টেন্ট, যেমন তেমনই এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছেও একটা চ্যালেঞ্জ। বিগত আমরা যদি দেখি 12 বছরে কেন্দ্রীয় সরকারের যারা এখন ক্ষমতায় আছেন বিজেপি, তারা 3 বার ক্ষমতায় এসছে এনডিএ, কিন্তু দুর্নীতি কিন্তু নেই। এই সরকারের সাথে কোনো দুর্নীতি কিন্তু অ্যাটাচ নেই। একটা রাফায়েল তাদের প্রতি আরোপিত করবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা মুখ টুকরে পড়েছে। কিন্তু এই সরকার যে দুর্নীতিতে যুক্ত, এরকম কিন্তু কোনো অভিযোগও এখন অবধি নেই। এবং এই প্রশ্নপত্র লিকের ক্ষেত্রেও কিন্তু সরকার যে যুক্ত সেটা কখনোই অভিযোগ করা হচ্ছে না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে অটোনোমাস বডিগুলো, সেই অটোনোমাস বডিগুলো সরাসরি যুক্ত নয়, কিন্তু তাদের প্রসেসিংয়ের ক্ষেত্রে কিছু প্রবলেম থেকে যাচ্ছে, এবং যার জন্য কিন্তু এই ফাঁকফোকরগুলো বড় হয়ে যাচ্ছে। আমার মনে হয় সেই দিকটি খুব গুরুত্ব এবং যত্ন সহকারে অ্যাড্রেস করা উচিত, যাতে করে এই জাতীয় অসুবিধের রিপিটেশন আর না হয়। এতটুকুই ছিল আজকের এপিসোড। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।